আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের শুরুতেই জানাই তোমাদেরকে স্বাগতম। তো গত ক্লাসটাতে আমরা সম্ভবত বিভিন্ন লবণের ক্ষারীয় মূলকের শনাক্তকরণের পরীক্ষাগুলো করেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের সর্বশেষ যেটা ছিল সেটা ছিল অ্যামোনিয়াম আয়নের শনাক্তকরণ। আজকে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে মূলত আমাদের যে অম্লীয় মূলকগুলো আছে সেই অম্লীয় মূলকগুলো শনাক্তকরণ। অম্লীয় মূলক কোনগুলো বলছিলাম মনে আছে? কেউ একজন বলো যে ক্লোরিন, হ্যাঁ, অম্লীয় মূলক বলতে মূলত অধাতব ক্লোরিন, অংশ। হ্যাঁ, সালফার, সালফেট, সালফার নয় সালফেট। সালফেট। তাহলে আমাদের লবণের মধ্যে যে ঋণাত্মক আয়নগুলো থাকে অর্থাৎ অ্যানায়ন যেগুলো থাকে সেই অ্যানায়নগুলোই হচ্ছে অম্লীয় মূলক। তাহলে অম্লীয় মূলকের শনাক্তকরণগুলো আজকে আমরা দেখবো। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা যে বিক্রিয়াটা দেখছিলাম গতদিন এইটা শেষ করছিলাম এটা দিয়ে যে অ্যামোনিয়াম আয়নের শনাক্তকরণ। তো অ্যামোনিয়াম আয়নের শনাক্তকরণের স্যার জন্য আমরা স্কিন ভাঙা এক ধরনের, স্ক্রিন কি ভাঙা স্যার। বাঁকা, যে বাঁকা বলতে বুঝি নেই। স্যার আমি গ্রুপে ছবি পাঠাই। না বাঁকা কেন হবে? আমার এগুলো তো ইয়া করা, পাওয়ার পয়েন্ট করা, এগুলো বাঁকা কেন হবে? আচ্ছা দেখো, তাহলে আমরা গতদিন শেষ করছিলাম এটা দিয়ে অ্যামোনিয়াম আয়নের সিক্ত পরীক্ষা দিয়ে। তো অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করার জন্য আমরা একটা দ্রবণ ব্যবহার করেছিলাম, যে দ্রবণটার নাম ছিল নেসলার দ্রবণ। এই নেসলার দ্রবণটা কি কি ছিল? যে দুইটা উপাদানের মিশ্রণ ছিল, একটা ছিল পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট, আর একটা ছিল যে কোনো একটা ক্ষারের দ্রবণ, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যে কোনো একটা হতে পারে। তাহলে এটার সঙ্গে যখন আমরা পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট দ্রবণ যোগ করেছিলাম তখন বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি হয়েছিল। তা বাদামি বর্ণ অদক্ষেপ দেখে আমরা বুঝে নিয়েছি যে আমাদের দ্রবণের মধ্যে অ্যামোনিয়াম আয়ন আছে। এখন এটার বিক্রিয়াটার জন্য গতকাল বলেছিলাম যে একটু মুখস্থ নিতে। দেখো তোমরা যদি পারো তো মুখস্থ করবে, না হলে আবার দেখো আর একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তার প্রথম ধাপে আমাদের যে নমুনা লবণ, মনে করি আমরা নমুনা লবণ হিসেবে নিয়েছি অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্ষারের সাথে বিক্রিয়া করবে। তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া করার পরে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড এখান থেকে একটা হাইড্রোজেন, এখানকার হাইড্রোক্সিল OH সহ মিলে পানি উৎপন্ন করে। তো আবার এই ক্লোরিন সোডিয়ামের সাথে মিলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে এখানে কি থাকবে স্যার? বাকি থাকবে কি? হাইড্রোজেন OH এর সাথে মিলে পানি হিসেবে চলে গেছে, ক্লোরিন সোডিয়ামের সাথে মিলে সোডিয়াম ক্লোরাইড হিসেবে চলে গেছে। তাহলে এখানে বাকি আছে কি? NH3। ভেরি গুড। তাহলে এখানে অ্যামোনিয়া বাকি আছে। তাহলে পরবর্তী এই অ্যামোনিয়াটাই আমাদের ওই পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট সেটার সঙ্গে গিয়ে বিক্রিয়া করবে। দেখো তাহলে আমরা লিখতে পারি যে পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট যেটা, সেটা ভেঙে যায়। এটা জলীয় দ্রবণে বিশ্লেষিত হয়ে যায়, অর্থাৎ আদ্র বিশ্লেষিত হয়ে যায়, ভেঙে যায়। এটা ভেঙে গিয়ে উৎপন্ন হচ্ছে মার্কিউরিক আয়োডাইড এবং পটাশিয়াম আয়োডাইড। এই দুইটা যৌগ মিলে এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন এই যৌগটা আবার ভেঙে গিয়ে মার্কিউরিক আয়োডাইড এবং পটাশিয়াম আয়োডাইডে পরিণত হয়। এই মার্কিউরিক আয়োডাইড এটাকে যদি আমি 2 মোল দিয়ে লিখি, দেখো 2 মোল মার্কিউরিক আয়োডাইড 2HDI2। তো এটাকে আমরা 2 মোলকে এভাবে লিখতে পারি, একসাথে 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে কত হয়? Hg2I4 হচ্ছে। ওকে, এরপরের লাইনে দেখো এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, শুধু 2 আছে, তো 2 আছে বলে এখানে 2 দিয়ে গুণ করেছি পরমাণু সংখ্যাগুলোকে। তা 2 Hg2 হচ্ছে আর I4 হচ্ছে, তাহলে Hg2I4। তাহলে পরবর্তীতে এখানে যে মার্কিউরিক অ্যাসিড যেটা উৎপন্ন হলো সেই মার্কিউরিক অ্যাসিডটা মূলত অ্যামোনিয়ার সাথে কি বিক্রিয়া করে। তো অ্যামোনিয়া তুমি যদি এখানে 2 মোল দাও, দেখো এখানে তুমি যদি 2 মোল অ্যামোনিয়া দাও, এই 2 মোল অ্যামোনিয়ার সাথে এই মার্কিউরিক অ্যাসিড এটা বিক্রিয়া ঘটে এ ধরনের অ্যামিনো মার্কিউরিক অ্যাসিডের একটা বানাই বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয়। এখন এই বিক্রিয়াটাকে আমি একটু সহজে লিখতেছি, দেখো বোর্ডের দিকে একটু তাকাই। বোর্ড কি দেখা যাচ্ছে? বোর্ড দেখা যায় কিনা? আচ্ছা, একটা দিকে লিখতে, শুধু একটা দিকে থাকে। 2NH3 প্লাস Hg2I4 এরা যখন বিক্রিয়া করবে তখন এই 2NH3 এটাকে কি আমি এভাবে লিখতে পারি? দেখো 2NH3 কে এভাবে লিখতেছি NH4
NH2 প্লাস Hg2I4। ঠিক আছে, তো এখান থেকে দেখা যায় এই অ্যামোনিয়াম আয়ন একটা আয়োডিনকে নিয়ে, এই যৌগটার একটা আয়োডিনকে নিয়ে অ্যামোনিয়াম আয়োডাইড উৎপন্ন করবে। তাহলে অ্যামোনিয়াম আয়ন আয়োডিনের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়োডাইড উৎপন্ন করে এবং বাকি যে অ্যামিনো মূলকটা আছে সেই অ্যামিনো মূলকটা এই মার্কিউরিক আয়োডাইড এই অংশটার সঙ্গে যুক্ত হবে। তাহলে দেখো এখানে আয়োডিন ছিল চারটা থেকে যদি একটা চলে যায় বাকি থাকবে তিনটা। তাহলে অ্যামিনো মূলকের সঙ্গে এই মার্কিউরিক আয়োডাইড যুক্ত হয়ে একটা জটিল যৌগ উৎপন্ন হয়, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড I3। তাহলে চারটা ছিল, চারটা থেকে একটা চলে যাওয়ার কারণে তিনটে আছে, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডটা তৈরি হয় এবং এটা বাদামি বর্ণের একটা অদক্ষেপ তৈরি হয়, যে অদক্ষেপ দেখে আমরা দ্রবণের মধ্যে অ্যামোনিয়াম আয়নের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারি। স্যার আয়োডিনের কয়টা গ্যাস সাথে বিক্রিয়া করবে এটা কিভাবে বুঝবো? এখানকার কয়টা আয়োডিন যাবে সেটা? জি স্যার, কয়টা আয়োডিনের সাথে বিক্রিয়া করবে আচ্ছা, এটা? এখানে দেখো অ্যামোনিয়ামের যোজনী কিন্তু 1 +1, তো সেখানে সে একটা আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে, যোজনী 1 যে সেখানে এখানে একটা আয়োডিন চলে যাবে, একটা আয়োডিন চলে যাওয়ার পর বাকি অংশটা এখানকার অ্যামিনো মূলকের সঙ্গে মিলে একটা জটিল যৌগ উৎপন্ন করে। এই জটিল যৌগটার নাম হচ্ছে স্যার অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। এটা বাদামি বর্ণের একটা দ্রবণ, বাদামি বর্ণের একটা অদক্ষেপ তৈরি করে। এই যে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের বাদামি বর্ণ অদক্ষেপ তৈরি হচ্ছে। স্যার বোর্ডে যে করাইছেন হ্যাঁ, এটা একবার বুঝিয়ে দিন না স্যার। বোর্ডে যেটা করাইছেন এটা আরেকবার বুঝিয়ে দিন না এই লাইনটা, স্যার। বোর্ডে যেটা এইমাত্র করাইছেন। হ্যাঁ এটাই আমরা বুঝছি। আমি গতকালকে ফোন করছিলাম, কে জানি ধরতে হবে, কে হোয়াটসঅ্যাপটা ফোন তো আছে নাই, আপনার যে নাম্বারটা আছে সেটা। আচ্ছা, বাসায় আমার বাড়িতে হচ্ছে পুরুষ, মনে হয় খুব আমি স্যার যে এখন শুধু নিজের সাথে অ্যাড করি জিবিটা, প্রফেশনাল জিবিটা। ও, আমি ওখানে যাবে দিয়ে আমি কি স্যারের সমাধান সেটা দেখি। ওটা ইউটিউবে আপলোড হচ্ছে না? না, ইউটিউবে আপলোড করাতে আসছে, করতে আসছে 100% আসার পরে ভালো আছে। এছাড়া আপনার নতুন ভাবে করতে হবে। আপনার মনে হয় সেভ করতে সমস্যা হয়েছিল? না না, আপনার মনে হয় পুরোটা আসলে মনে ফাইল। কি জানি আমারটা আমার কোথায় স্যার, গতকালকে আমার ফাইলটা ছিল যে আপনার 2.87 জিবি, কিন্তু আপনার যেটা আসছে ওটা হচ্ছে 2.64। ও, তাহলে একটু খালি আপনারটা ওই কয় মিনিট ছিল? 31 মিনিট। 31 মিনিট তো ফুল ফাইল আছে না? আবার করতে হবে স্যার, ফাঁকা আছে স্যার করতে হবে। এখন ক্লাস এটা। আচ্ছা, এই যে আমি আবার দেখো এটা একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে অ্যামোনিয়ার সাথে মার্কিউরিক আয়োডাইড যেটা আছে এটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে এই যে 2 মোল অ্যামোনিয়া, এই 2 মোল অ্যামোনিয়াকে আমরা এইভাবে লিখতে পারি স্যার। আবার দেখি, এই 2 মোল অ্যামোনিয়াকে এভাবে লেখা যায় NH4 NH2। তাহলে এই স্যার, স্যার আপনার বোর্ড বোর্ডটা দেখা কি যাচ্ছে না না? স্যার। লিখছি ভেঙে, তাহলে এখানকার যে অ্যামোনিয়াম আয়নটা আছে, অ্যামোনিয়াম আয়ন এখান থেকে একটা আয়োডিনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়োডাইড উৎপন্ন স্যার করবে বোর্ড দেখা এবং যাচ্ছে না। এই অ্যামিনো মূলকটা স্যার। এখানে বাকি যে অংশটা আছে, বাকি আছে স্যার Hg2I3, এটার সঙ্গে যুক্ত হয়ে একটা আয়োডিন চলে যাওয়ার পর এখানে থাকবে কি Hg2I3, এটার সঙ্গে এই অ্যামিনো মূলকটা যুক্ত হয়ে একটা দ্রবণীয়, একটা বাদামি বর্ণের ওই স্যার জটিল কিছু বল। যৌগ তৈরি করে। এই জটিল যৌগটা দেখে আমরা অ্যামিনোকে শনাক্ত করতে পারি। হ্যাঁ স্যার বলেন। স্যার বোর্ড দেখা যায় না তো স্যার। বোর্ড দেখা যাচ্ছে না? আচ্ছা, ক্যামেরা কি অফ হয়ে গেছে? না স্যার, হাই আল্লাহ, কার সাথে নেই কথা তো বলছিস? স্যার। কার সাথে কথা বলতে যাতে কর। আমরা এতক্ষণ ধরে বলতেছি স্যার। না, আমি ওই আমাদের স্যার আসছে যে আইসি টিচার আসছে, ওর সাথে কথা বলতেছি। আচ্ছা স্যার, আবার দেখেন, আবার কষ্ট আর কি স্যার, দেখিনি। দেখো, 2 মোল অ্যামোনিয়াকে এভাবে লিখতে পারি NH4 NH2, জি স্যার। তার সঙ্গে বিক্রিয়া করবে মার্কিউরিক আয়োডাইড। এখানকার অ্যামোনিয়াম আয়ন একটা আয়োডিনের সঙ্গে যুক্ত হবে, অ্যামোনিয়াম আয়ন একটা আয়োডিনের সঙ্গে যুক্ত হলে একটা আয়োডিনকে যখন সে নিয়ে নিবে এখান থেকে, তাহলে উৎপন্ন করবে অ্যামোনিয়াম আয়োডাইড, যেটা NH4I। তাহলে এখানে বাকি আছে কি স্যার, যে একটা আয়োডিন যদি চলে যায় এখান থেকে, তাহলে এখানে আয়োডিন থাকবে 3টা। তাহলে এটার সঙ্গে এই অ্যামিনো মূলকটা একসঙ্গে যুক্ত হবে, অ্যামিনো মূলকটা এটার সঙ্গে যুক্ত হলে
একটা জটিল যৌগ উৎপন্ন করবে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। এই অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি হয়, যে অদক্ষেপ থেকে অ্যামোনিয়াম আয়নের উপস্থিতি সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি। পারা যাবে স্যার? স্যার একটু দেখে নিই দেখি নিতাম না, তোমরা দেখে নিচ্ছ? আমরা একটু দেখে নিই স্যার, আমরা একটু দেখে নিই। আচ্ছা, স্যার হ্যাঁ বলেন। স্যার আমি একটু পরাদক্ষ স্যার, 3টা লাইন এটা বুঝিনি। প্রথম 3টা লাইন স্লাইডের। প্রথম 3টা লাইন বুঝিনি নাকি? জি স্যার, একটু স্যার বললে ভালো হতো। আচ্ছা, তুমি একটু লাস্টের লাইনটা দেখো আগে। ওই আমি ক্যামেরা অফ করে বসলে আমার প্রথম 3টা লাইন বুঝিয়ে দেবো। বাকিরা ক্যামেরা দেখুক, ক্যামেরা দিয়ে বোর্ড। স্যার বুঝছি স্যার, পারবো স্যার। ওকে স্যার। তাহলে এরপরে আসা যাক প্রথম 3টা লাইন। প্রথমে দেখো, আমরা যখন আমাদের নমুনা লবণ মনে করি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে নিয়েছি, তার সঙ্গে ক্ষারকে মিশাবো, সোডিয়াম হাইড্রোক্সাইডকে মিশাচ্ছি, তাহলে প্রথম ধাপে কি উৎপন্ন দেখো, সোডিয়াম সাথে ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম থেকে একটা হাইড্রোজেন আয়ন এখানকার OH এর সাথে মিলে পানি, বাকি আছে এখানে অ্যামোনিয়া NH3, তাহলে NH3 থাকতেছে এই যে। এরপর আমরা যে জটিল যৌগটা নিয়েছিলাম পটাশিয়াম মার্কিউরিক, ওই যে পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট, যে জটিল যৌগটা নিয়েছিলাম সেটা ভেঙে যায়, এটা ভেঙে গিয়ে উৎপন্ন হচ্ছে HgI2 মার্কিউরিক আয়োডাইড এবং পটাশিয়াম আয়োডাইড। দেখো এটা ভেঙে যাবে, এটা ভেঙে গিয়ে এই দুটো যৌগ উৎপন্ন হয়, মার্কিউরিক আয়োডাইড এবং পটাশিয়াম আয়োডাইড। এই মার্কিউরিক আয়োডাইড এটাকে যদি আমি 2 মোল লিখি, তাহলে 2 মোল লিখলে দেখো 2 মোল। এখন যদি আমি পরমাণু সংখ্যা দিয়ে একসঙ্গে গুণ করে দিই, তাহলে কি পাবো, যে 2 এর সাথে 1 গুণ করলে 2, আর 2 এর সাথে 2 গুণ করলে 4। 2 মোল কেন লিখছেন? ওই স্যার, যেটা জটিল যৌগ যে তৈরি করতেছে, তৈরি করার আগে সেটা বিক্রিয়া করে ফেলে এভাবে যুক্ত হয়ে টেট্রায়োডো মার্কিউরেট উৎপন্ন করে। সেই 4টা বিক্রিয়া একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবো, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ স্যার। স্যার এই পরীক্ষায় মানে তোমার এই উইকলি টেস্ট তো সামনে একটা আসছে 30 তারিখ, ওইটা ছাড়াও তোমার টার্ম পরীক্ষা আসছে না 12 তারিখ, টার্ম পরীক্ষায় হয়তো থাকতে পারে। আচ্ছা 30 তারিখ আবার পরীক্ষা? হ্যাঁ, আরেকটা পরীক্ষা আছে। আচ্ছা, আমরা এরপর চলে আসি আমাদের জন্য আজকে মূল আলোচনার বিষয়বস্তু ছিল কি, অম্লীয় মূলকগুলো শনাক্তকরণ। তাহলে অম্লীয় মূলকের মধ্যে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ক্লোরাইড আয়নের শনাক্তকরণ। তো ক্লোরাইড আয়নের শনাক্তকরণের মধ্যে আমরা কি কি করবো স্যার, দেখি যে প্রথমে আমরা নমুনা দ্রবণ নিব, যেটাকে আমরা মজুদ দ্রবণ বলছি, সেই মজুদ দ্রবণের সঙ্গে সিলভার নাইট্রেট দ্রবণ মিশাবো। সিলভার নাইট্রেটের সংকেত কি পারি? সিলভার নাইট্রেটের সংকেতটা কি পারে? স্যার AgNO3। ঠিক আছে, তাহলে আমাদের নমুনা লবণ যেটা দিবে সে দ্রবণের সাথে সিলভার নাইট্রেট মেশানোর পর যদি সাদা বর্ণ পদক্ষেপ পাই, তাহলে আমরা বুঝে নিব আমাদের লবণের মধ্যে ক্লোরাইড আয়ন আছে। এখন যে পদক্ষেপটা পাচ্ছি সেটা যে আসলে ক্লোরাইডের জন্য আসছে, আর একটু কনফার্ম হওয়ার জন্য আমাদেরকে দুটো জিনিস মেশাতে হবে, একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। দেখো আমরা যে পদক্ষেপটা পাচ্ছি এখানে, সেই পদক্ষেপটা দেখা যাবে নাইট্রিক অ্যাসিডের মধ্যে অদ্রবণীয়, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড দেওয়ার পরেও পদক্ষেপটা রয়ে যাবে। কিন্তু যদি আমরা ক্ষার যোগ করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তখন দেখবো যে পদক্ষেপের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ফেলবে, বিক্রিয়া করে ফেলার কারণে পদক্ষেপটা দূর হয়ে যাবে, এ ধরনের স্বচ্ছ দ্রবণ তৈরি হবে। কি বলছি স্যার, আমাদের নমুনা লবণের দ্রবণ, তার সঙ্গে সিলভার নাইট্রেট মেশাবো, সিলভার নাইট্রেট মেশানোর পরে সাদা বর্ণ পদক্ষেপ আসবে। ওই পদক্ষেপের মধ্যে যদি আমরা অ্যাসিড মিশাই, লঘু নাইট্রিক অ্যাসিড মিশাই, দেখবো যে পদক্ষেপটা রয়ে যাবে, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশালে পদক্ষেপটা দূর হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা ক্লোরাইড আয়নকে শনাক্ত করতে পারি। তাহলে এখন কি কি বিক্রিয়া হয় একটু দেখে নিই। যে প্রথমে আমাদের মনে করি আমাদের লবণটাতে ক্লোরাইড আয়ন আছে, সেই ক্লোরাইড আয়নের সঙ্গে যখন সিলভার নাইট্রেট বিক্রিয়া করে তখন উৎপন্ন করে সিলভার ক্লোরাইড এবং নাইট্রেট আয়ন। এখন দেখো এটা কিন্তু স্যার নাইট্রেট আয়ন হিসেবে এভাবে থাকবে না। যদি আমার এই লবণটা সোডিয়াম ক্লোরাইড হয়, তাহলে এখানে কি উৎপন্ন হবে, সোডিয়াম নাইট্রেট। বুঝছি? এখানে ওই ক্লোরিনের পাশে যে ধাতুটা থাকবে, এই নাইট্রেটের পাশে ও গিয়ে যুক্ত হবে। তাহলে এখানে সিলভার ক্লোরাইড এটা অদ্রবণীয় বলে এটা সাদা বর্ণ পদক্ষেপ তৈরি হয়। সাদা বর্ণ পদক্ষেপটা হচ্ছে সিলভার ক্লোরাইডের। এখন এই সিলভার ক্লোরাইডের সঙ্গে যখন আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশাইছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মেশানোর পর দেখা যায় ওরা মিলে একটা জটিল যৌগ উৎপন্ন হয়, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড একটা জটিল যৌগ উৎপন্ন হয়, এবং এই জটিল যৌগটা পানিতে দ্রবীভূত হয়ে যায়। ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইডের জটিল যৌগ তৈরি হয়, এটা পানিতে দ্রবীভূত হয়, কিন্তু যদি আমরা অ্যাসিড মেশাই এখন ওই সময় কোনো বিক্রিয়া হবে না।
অ্যাসিড মিশালে বিক্রিয়া হবে না, কিন্তু ক্ষার মিশালে বিক্রিয়া হয়ে একটা দ্রবণীয় জটিল যৌগ উৎপন্ন হবে। আর তোমাদের কাছে যদি এমনি বলছি, যদি তোমাদের কাছে কঠিন বলে মনে হয় তার লাস্টে দুটো বিক্রিয়া না দিলে হবে, শুধু ওটা লিখলে হবে যদি কঠিন বলে মনে হয়। কথাই শুনতে পাচ্ছ? জি স্যার। যদি একটু কঠিন বলে মনে হয় তাহলে প্রথম নিচে দুটো বিক্রিয়া না দিলেও চলতেছে, কিন্তু প্রথমটা অবশ্যই দিতে হবে। অর্থাৎ শুধুমাত্র এই বিক্রিয়া দিয়ে কিন্তু আমরা ক্লোরিন উপস্থিতির সময় একদম 100% নিশ্চিত হতে পারি না। 100% নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে এই দুটো বিক্রিয়াও ঘটাতে হয়। কিন্তু তোমরা যদি মনে করো যে এগুলো কঠিন হবে, পারবো না, তাহলে এতটুকু পর্যন্ত লিখলে মোটামুটি 80% নাম্বার পাবা। ধরো 3-এর মধ্যে যদি আসে তাহলে 2 পাবা অন্তত। পারলে তো পুরোটা লিখবা, আর যদি না পারো প্রথম লাইনটা লিখবা শুধু। এখন আসি সালফেট এবং কার্বনেট আয়নের শনাক্তকরণের পরীক্ষা। এই দুইটা পরীক্ষা শনাক্তকরণের পরীক্ষাটা কিন্তু একই সিস্টেম। তাহলে সালফেট এবং কার্বনেট এদেরকে শনাক্ত করার জন্য আমাদেরকে একই বিকারক ব্যবহার করতে হয়। তাহলে একটা বিকারক দিয়ে আমরা দুইজনকে শনাক্ত করতে পারবো। এই বিকারকটার নাম হচ্ছে বেরিয়াম নাইট্রেট। তা দেখো আমাদের মজুদ দ্রবণ, সেটার সঙ্গে বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করব। বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করার পরে যদি সাদা বর্ণ পদক্ষেপ আসে তাহলে আমরা বুঝে নিব আমাদের লবণের মধ্যে কার্বনেট না হয় সালফেট আছে। বুঝছি স্যার? কি কি বলছি? আমাদের নমুনা লবণের দ্রবণ, তার সঙ্গে বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করার পরে যদি সাদা বর্ণের পদক্ষেপ আসে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের লবণের মধ্যে হয় সালফেট আয়ন আছে অথবা কার্বনেট আয়ন আছে। এখন এই সালফেট এবং কার্বনেটের মধ্যে কোনটা আছে কিভাবে নিশ্চিত হবো স্যার? কিছু একটা তো নিশ্চয় করতে হবে। এখন আমরা কি করব? আমরা যে পদক্ষেপটা পাইছি তার মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করব, হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করব। হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার পরে যদি দেখি যে না পদক্ষেপটা চেঞ্জ হচ্ছে না, পদক্ষেপটা যাচ্ছে না, তাহলে বুঝবো যে এখানে সালফেট আছে। আর যদি পদক্ষেপ চলে যায় তাহলে বুঝবো সেখানে কার্বনেট আছে। কি কি বলছে মনে থাকবে? আমরা যে পদক্ষেপটা পেয়েছি তার মধ্যে যদি অ্যাসিড যোগ করার পরে, সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করার পরে যদি দেখি যে পদক্ষেপগুলো চলে গেছে, দ্রবণটা আবার আগের মতো বর্ণহীন হয়ে গেছে এবং এখান থেকে গ্যাসের বুদবুদ সৃষ্টি হচ্ছে, দেখবো যে আমরা এই সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ সৃষ্টি হবে। যদি এরকম বুদবুদ সৃষ্টি হয় এবং পদক্ষেপগুলো চলে যায় তাহলে আমরা বুঝে নিব আমাদের লবণের মধ্যে কার্বনেট আছে। আর যদি পদক্ষেপ না যায় তাহলে সালফেট আছে। এই কথাটা কি বলতে পারবো? দেখো তো কেউ একজন বলো তো, এখান থেকে যে ছবিটা আছে সেখান থেকে দেখে বলো। মজুদ দ্রবণ, হ্যাঁ স্যার মাহবুব বলো। মজুদ দ্রবণের মধ্যে যদি বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করা হয় তাহলে সাদা অর্ধকেপ পড়ে। আর সাদা অর্ধকেপের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে যদি অর্ধকেপ না পড়ে তাহলে ওটি পদক্ষেপ চলে যায়। অর্ধকেপ চলে যায় তাহলে চেষ্টা করো। পদক্ষেপ চলে গেলে কি? অর্ধকেপ চলে গেলে ওটি হলো কার্বনেট। আর না গেলে? আর যদি না গেলে তাহলে সালফেট। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তাহলে পদক্ষেপ চলে গেলে কার্বনেট হবে, পদক্ষেপ যদি না যায় তাহলে সালফেট আয়ন হবে। তাহলে এখন দেখি আমরা কি কি বিক্রি হচ্ছে এ সময়। দেখো আমাদের লবণের মধ্যে যদি সালফেট থেকে থাকে, সেই সালফেটের সাথে যখন বেরিয়াম নাইট্রেট বিক্রিয়া করবে তখন দেখো স্যার যে বেরিয়াম সালফেট উৎপন্ন হবে, সাথে নাইট্রেট আয়ন উৎপন্ন হবে। এই বেরিয়াম সালফেটের সাদা বর্ণ পদক্ষেপ আমরা পাচ্ছি। এখন বেরিয়াম সালফেটের সঙ্গে যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করব তখন দেখবো যে এদের মধ্যে কোনো বিক্রিয়া হবে না। তো বিক্রিয়া না হওয়ার কারণে তোমার ওই পদক্ষেপগুলো রয়ে যায়। ঠিক আছে, কিন্তু যদি কার্বনেট হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা সালফেট মূলকের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারি। আর যদি কার্বনেট হয় তাহলে কার্বনেটের সাথে বেরিয়াম নাইট্রেট যখন বিক্রিয়া করবে তখন বেরিয়াম কার্বনেটের পদক্ষেপ হবে, বেরিয়াম কার্বনেটের সাথে পদক্ষেপ হবে, সাথে নাইট্রেট আয়ন হচ্ছে। এখন আমরা জানি যে অ্যাসিড গুলো ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া করে, আমরা অ্যাসিডে ওই 9-10 অ্যাসিডের একটা বৈশিষ্ট্য পড়ছিলাম যে অ্যাসিড গুলো ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া করলে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। ফারহাব আবির, জি স্যার। এসএসসি থেকে অ্যাসিড খার সমতা চ্যাপ্টারটা বাদ দিছিলা? স্যার পড়ছিলাম শেষের দিকে, এত বেশি ভালো করে পড়া হয়নি। আচ্ছা, ওখানে অ্যাসিডের একটা বৈশিষ্ট্য, যেমন তো এটা এইটাও পড়ছিলা, এইটাও ছিল যে অ্যাসিড গুলো ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া করলে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাহলে এখন দেখো এখানে যেহেতু কার্বনেট উৎপন্ন হয়েছে, এই কার্বনেটের সাথে যখন আমরা অ্যাসিড মিশাচ্ছি তখন কি উৎপন্ন হচ্ছে স্যার? এই যে বেরিয়াম ক্লোরাইড, লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে লবণটা উৎপন্ন হচ্ছে বেরিয়াম ক্লোরাইড, এটা কিন্তু পানিতে দ্রবণীয়, যে কারণে পদক্ষেপটা দ্রবীভূত হয়ে যায়, অর্থাৎ পদক্ষেপ চলে যায়। পদক্ষেপ চলে যাওয়ার কারণে দ্রবণটা স্বচ্ছ বা পরিষ্কার হয়ে যায় এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হয়। এই বুদবুদ দিয়ে আমরা
কার্বনেট আয়নকে চিনতে পারি। তাহলে এখান থেকে আমরা আমাদের নমুনা লবণের মধ্যে যে কার্বনেট আছে সেটা উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারি। এই দুইটা ইয়াতে কারো সমস্যা আছে কিনা দেখো, কার্বনেট এবং সালফেট শনাক্তকরণে। যদি কারো সমস্যা থাকে বলতে পারো। ভিডিওটি ইউটিউবে আপলোড দিয়ে প্রেজেন্টেশনে লিংক দিয়ে দিয়েন। স্যার আমার তো ওই যে করাপ্টেড আসছে, আচ্ছা করিয়ে আবার করতে বাকি আজকে। ওই থাকে ওই ইউটিউবে আপলোড থাকে লিংক দিয়ে দিয়েন। আচ্ছা স্যার এটা পারবো? স্যার হ্যাঁ স্যার বলেন। বেরিয়াম সালফেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে কি আসবে না, লবণ পানি উৎপন্ন হবে না? না স্যার এটার মধ্যে হয় না। আচ্ছা পানি করতে হবে, এখানে তো সালফেট আছে, সালফেটটা বিক্রিয়া করে না। বেরিয়াম সালফেট তো, এই সালফেটটা ওর সঙ্গে বিক্রিয়া করে না, কার্বনেট বিক্রিয়া করে অ্যাসিডের সাথে। মানে কোনো সালফেটই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না? কোন সালফেট বলতে স্যার এই সালফেটটা, বেরিয়ামের সালফেটটা বিক্রিয়া করে না। কেন বিক্রিয়া করে না স্যার এগুলো আমরা তৃতীয় অধ্যায়ের মধ্যে গেলে পড়বো। বেরিয়াম সালফেটটা কেন বিক্রিয়া করতেছে না অ্যাসিডের সাথে, ঠিক আছে? তাহলে এখন আসা যাক, এই প্রশ্নটা তোমাদেরকে 4 নম্বরের জন্য দিয়ে দিতে পারে, অথবা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দিয়ে দিতে পারে যে সালফেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইডের পরিবর্তে বেরিয়াম নাইট্রেট কেন ব্যবহার করা হয়। আমরা বেরিয়াম ক্লোরাইড দিলেও তো সালফেট আয়নকে শনাক্ত করতে পারতাম, কিন্তু বেরিয়াম ক্লোরাইড না দিয়ে কেন বেরিয়াম নাইট্রেট আমরা ব্যবহার করছি এর আগে পরীক্ষাটাতে। তাহলে এটা দিতে পারে 4 নম্বরের জন্য প্রশ্ন, একটু দেখে নিই। তাহলে দেখো, যদি আমরা সালফেট মূলক শনাক্তকরণে বেরিয়াম নাইট্রেটের পরিবর্তে বেরিয়াম ক্লোরাইডকে ব্যবহার করতাম, তখন সেক্ষেত্রে আমরা সাদা বর্ণের অদক্ষেপ পাইতাম। কিন্তু সাদা বর্ণের অদক্ষেপ পেলেও আমাদের সেক্ষেত্রে একটা সমস্যা দেখা যেত, কারণ আমাদের লবণের মধ্যে আমরা তো হয় অ্যানায়নের জন্য বেরিয়াম নাইট্রেট ব্যবহার করতেছি, সাদা বর্ণ অদক্ষেপ পাচ্ছি। কিন্তু যদি আমাদের লবণের মধ্যে যদি লেড আয়ন থাকতো, বাই চান্স ক্যাটায়ন হিসেবে লেড আয়ন আছে, তখন সেই লেড আয়নও এই বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে সাদা বর্ণের অদক্ষেপ তৈরি করতো। কাজে ও সাদা বর্ণের অদক্ষেপটা আসলে কি লেডের জন্য আসছে না সালফেটের জন্য আসছে আমরা নিশ্চিত হতে পারতাম না। এই জন্যই মূলত বেরিয়াম নাইট্রেটকে ব্যবহার করা হয়। একটু বিক্রিয়াটা দেখি স্যার, যেটা বলছিলাম আমরা বেরিয়াম নাইট্রেটের পরিবর্তে বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করলেও সালফেটের ক্ষেত্রে আমরা সাদা বর্ণের অদক্ষেপ পাইতাম। কিন্তু এক্ষেত্রে সমস্যা যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের লবণের মধ্যে যদি লেড আয়ন থেকে থাকে, সেই লেড আয়নও বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে এরকম দেখো লেড মনে করি আমার লবণটা হচ্ছে লেড নাইট্রেট, তাহলে লেড নাইট্রেটটাও বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে লেড ক্লোরাইডের সাদা বর্ণের অদক্ষেপ তৈরি করতো। কাজে এই সাদা বর্ণের অদক্ষেপটা কি লেডের জন্য আসছে না সালফেটের জন্য আসছে সেটা আমরা নিশ্চিত হতে পারতাম না। এই জন্যই মূলত বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, কারণ তোমার ওই বেরিয়াম নাইট্রেটের সাথে ইয়ার বিক্রিয়া হয় না, বেরিয়াম নাইট্রেটের সাথে লেড বিক্রিয়া করে না। এই জন্য বেরিয়াম নাইট্রেট ব্যবহার করলে লেড আয়ন থাকলেও আমরা অদক্ষেপ পাবো না, কিন্তু সালফেটের জন্য অদক্ষেপ পাবো। কথাটাই বুঝছি স্যার? আবার বলছি, যদি সমস্যা হয়ে থাকে, যদি আমরা বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করতাম তাহলে আমাদের সালফেটের ক্ষেত্রে আমরা সাদা বর্ণ অদক্ষেপ পাইতাম। যেমন ধরো বেরিয়াম ক্লোরাইডের সাথে সালফেটে বিক্রিয়া করো, কি হবে একটু বিক্রিয়াটা বলো দেখি। এখানে লেখা নাই কিন্তু বিক্রিয়া দেখি পারো কিনা। বেরিয়াম ক্লোরাইড প্লাস সালফেট আয়ন কি উৎপন্ন হতে পারতো স্যার? কেউ পারি না? বেরিয়াম সালফেট। ভেরি গুড ভেরি গুড। বেরিয়াম সালফেট প্লাস ক্লোরাইড আয়ন পাইতাম। তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বেরিয়াম সালফেটের সাদা বর্ণ অদক্ষেপ পাইতাম বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করলে। কিন্তু বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করলে অসুবিধা যেটা সেটা হচ্ছে আমাদের লবণের মধ্যে যদি লেড থাকতো, সেই লেডটাও বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে লেড ক্লোরাইডের সাদা বর্ণ অদক্ষেপ তৈরি করতো। কাজে সাদা বর্ণ অদক্ষেপটা আসলে কি সালফেটের জন্য আসছে না লেড আয়ন থাকার কারণে আসছে আমরা নিশ্চিত হতে পারতাম না। আমাদের মধ্যে একটা সন্দেহ বা দ্বন্দ্ব তৈরি হতো, একটা বিভ্রান্তি তৈরি হতো।
এই জন্য এই বিভ্রান্তিটাকে দূর করার জন্য আমরা বেরিয়াম নাইট্রেট ব্যবহার করতেছি, কারণ লেডের সাথে বেরিয়াম নাইট্রেট বিক্রিয়া করে না। এই জন্য লেড ব্যবহার করলে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করলে লেডের জন্য কোনো পদক্ষেপ পড়বে না, কিন্তু সালফেটের জন্য পদক্ষেপ পড়বে। এই জন্য মূলত বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়। এটা 4 নাম্বারের জন্য দিতে পারে স্যার। এসএস নেওয়া হয়েছে এটার? এসএস কি নেওয়া হয়েছে? একটু নিয়ে নাও। আচ্ছা স্যার, স্যার বলেন। প্রশ্নতে তো লেড আয়ন নাই, তো আমি কিভাবে বুঝবো এখানে লেড আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? আর একটু বলো, প্রথম থেকে বলো। আমি লাস্টের অংশটা বুঝছি, প্রথম অংশটা বুঝি নাই তোমার কথা। স্যার প্রশ্নতে তো লেড আয়ন নাই, তো এখানে না এখন এখানে তো লেড আয়ন আসছে, তো আমি কেমনে বুঝবো লেড আয়ন আসবে? আচ্ছা এখন তোমার বিক্রিয়াতে। প্রশ্ন যেটা হচ্ছে, তুমি বলতেছো যে এখানে তো লেড আয়ন নাই প্রশ্নের মধ্যে, কেন আমি লেডের কথাটা লিখবো নাকি? জি স্যার। হ্যাঁ, এখন আমি বলতেছি স্যার, আমরা এখানে যদি সালফেট শনাক্ত করার জন্য বেরিয়াম ক্লোরাইডকে নিতাম, কারণ আমার লবণের মধ্যে কি ক্যাটায়ন কি আছে এটা তো আমি জানি না স্যার। ক্যাটায়ন কি আছে এটা আমাকে বলে দিচ্ছে না। তো ক্যাটায়ন হিসেবে যদি লেড থাকতো, বেরিয়াম ক্লোরাইড দিলে লেড ক্লোরাইডের সাথে পদক্ষেপ পড়তো। এই জন্য আমরা বেরিয়াম ক্লোরাইডকে ব্যবহার করব না। যদি না থাকে মানে লেড না, হ্যাঁ লেড না থাকলে তো সমস্যা নাই, মানে কিন্তু অ্যানায়ন থাকলে যে কোনো একটা ক্যাটায়ন নিতে হবে। হ্যাঁ সাথে স্যার অ্যানায়ন তো এভাবে থাকবে না, ক্যাটায়নের সাথে মিলে তো লবণ হিসেবে থাকবে। এমন ওই ক্যাটায়ন হিসেবে যদি লেড থেকে থাকে, বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করলে অসুবিধার সৃষ্টি হবে। বুঝছি স্যার। না থাকলে তো সমস্যা, লেড না থাকলে তো সমস্যা নাই, কিন্তু যদি লেড থেকে থাকে। ঠিক আছে স্যার, এটা অ্যাসেস নিয়ে রাখি। এরপর আসি আমরা দেখি আজকে, যেহেতু এখানে তো এগুলো মূলত এমনি ক্লাসের জন্য করা, তো রেগুলার ক্লাসের জন্য দলীয় কাজ দেওয়া, তো তোমার তো দলীয় কাজ সম্ভব না, তোমাদেরকে আমি একক কাজ হিসেবে জিজ্ঞেস করতেছি। একক কাজ হিসেবে এগুলো তো আশা করি পারবো। ফেরাস এবং ফেরিকের মধ্যে পার্থক্য বা কার্বনের সালফেটাই শনাক্তকরণ পারবো, এগুলো পড়া হয়েছে সবগুলো? জি স্যার। ওকে, জি স্যার। এখন দেখি কয়েকটা এমসিকিউ তোমাদের মূল্যায়ন, এটা দেখি পারো কিনা। যদি এমসিকিউতে পরীক্ষা আসে কোনটা হবে সঠিক উত্তর? অ্যালুমিনিয়াম। ভেরি গুড, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যামোনিয়াম। আচ্ছা, এখানে অ্যামোনিয়াম। আমার ওই যে ফন্ট বড় করছি তো ওই জন্য টিক চিহ্নটা উপরে উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, তো এটা অ্যামোনিয়ামটা হবে। গ নাম্বারটা সঠিক। আমি একটু তাহলে ফন্টটাকে ছোট করে দিই, এখানে আমি বড় করছি যে সঠিক উত্তরটা অন্য জায়গায় চলে গেছে। আমি এক পাই দিছি। এক পাই গেছে। আচ্ছা এর পরেরটাও আশা করি পারবা। যাচ্ছে না। আচ্ছা দেখি এটা, এটা আমি এটা কোনটার জন্য হবে স্যার? অ্যামোনিয়াম আয়নের জন্য, NH4+। এরপরটা কোনটা হবে দেখো তো? অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেট স্যার। অ্যামোনিয়াম ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সালেটকে আমরা ব্যবহার করি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা। এখানে গ নাম্বার সঠিক উত্তর, আর এটার বেলায় ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তো ঠিক আছে, আমরা আশা করি এই ধরনের এমসিকিউ দিলে তো পারবো। ওকে স্যার, সময় আজকে প্রায় শেষ পর্যায়ে। তাহলে আমাদের এর মধ্য দিয়ে আয়ন শনাক্তকরণ গুলো গেল। হ্যাঁ স্যার বলেন। স্যার ওখানের খাতাটা তো জানেন স্যার, প্রথম পরীক্ষার রেজাল্ট আজকে পেয়ে যাবা সবগুলা। প্রথম দ্বিতীয় দুইটাই আমার কাটা শেষ, প্রায় 3-4টা বাকি আছে মনে হয়। 3-4টা গুলো চেক করে আজকে সবগুলো দিয়ে দিব। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি কালকে স্যার আপনার ক্লাস থাকতে পারি না স্যার, বলছিলাম স্যার, তবু আপনি স্যার বুঝে নেই অ্যাবসেন্ট দিয়ে দিয়েছেন স্যার। স্যার আমার এখানে প্রেজেন্ট না থাকলে আমি দিতে পারি না স্যার।